হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 কন্টেম্পোরারি স্টাডি CC03 চ্যাপ্টার 1 থেকে ইতিমধ্যে 13টি পর্ব আলোচনা করা হয়ে গেছে। আজকে আমরা 14 নম্বর পর্ব আলোচনা করব। আমরা 14 নম্বর পর্বে মূলত 7 নম্বরের ও 16 নম্বরে আসার উপযোগী প্রশ্ন উত্তর আলোচনা করব। অবশ্যই ভিডিওটি পর্যন্ত দেখবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে লর্ড কার্জনের অবদানগুলি আলোচনা করো। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, 7 নম্বরে বা 2 নম্বরে এসেই থাকে। ভারতীয় প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে লর্ড কার্জনের অবদানগুলি হলো: 1. প্রাথমিক শিক্ষার প্রসারে কার্জন উদার হস্তে আর্থিক সাহায্য ব্যবস্থা করেছিলেন। 2 হচ্ছে আঞ্চলিক স্বায়ত্তশাসনের উপর প্রাথমিক শিক্ষার ভার ন্যস্ত করেন। 3. প্রাথমিক শিক্ষার প্রসারের জন্য আঞ্চলিকভাবে কর আদায় করার ব্যবস্থা হয়। পাঠ্যক্রমের পুনর্গঠন করা হয়। বিশেষ করে প্রাথমিক শিক্ষার জন্য পাঠ্যক্রম পুনর্গঠন করা হয় এবং এখানে বলা হয় গ্রামাঞ্চল ও শহর অঞ্চলের জন্য পৃথক পৃথক, যেহেতু দু জায়গার প্রয়োজন পৃথক, সেই জন্য পৃথক পৃথক পাঠ্যক্রম রচনা করা হবে এবং প্রাথমিক শিক্ষার পড়াশোনার মাধ্যম হিসেবে মাতৃভাষা হবে মাধ্যম। তো মাতৃভাষা হবে প্রাথমিক শিক্ষার মাধ্যম। মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম করা হয়েছিল প্রাথমিক শিক্ষায়। এটা ছিল কার্জনের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বা অবদান প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। পরের প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে লর্ড কার্জনের অবদান আলোচনা করো। ভারতবর্ষের মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে বা উন্নতির জন্য লর্ড কার্জনের অবদানগুলি হলো: 1 হচ্ছে মাধ্যমিক শিক্ষার মানকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা, যেটুকু অর্থাৎ মাধ্যমিক শিক্ষার যে পরিস্থিতি তাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা ছিল। সরকারি অনুদানের সাথে আর্থিক সাহায্য যুক্ত করা, বেসরকারি প্রতিষ্ঠানকে যথেষ্ট আর্থিক সাহায্য দান। মাতৃভাষা হবে শিক্ষার মাধ্যম, তবে উচ্চমানের ইংরেজি ভাষা শিক্ষাদান অবশ্যই থাকবে। অনুমোদনে কঠোরতা অবলম্বন, অর্থাৎ কোন কোন বিদ্যালয়গুলিকে মাধ্যমিক শিক্ষার জন্য অনুমোদন দেওয়া হবে যে তারা মাধ্যমিক স্তরের শিক্ষাদান করতে পারবে, তার জন্য যথেষ্ট পরিমাণে বারবার করে তাদের ব্যবস্থাপনা, তাদের শিক্ষক কাঠামো, তাদের শিক্ষকদের প্রশিক্ষণ আছে কিনা, উপযুক্ত ব্যবস্থা আছে কিনা, সেই সব দিকে দেখে তারপরেই তাদেরকে অনুমোদন দেবে সেই বিদ্যালয় মাধ্যমিক শিক্ষাদানের উপযোগী। এবং ঘন ঘন পরিদর্শনের ব্যবস্থা, অর্থাৎ বিদ্যালয়ে পঠন পাঠন ঠিকমতো হচ্ছে কিনা, শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনার সুযোগ পাচ্ছে কিনা, সেই দিকে দেখার বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। এর পরের প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের উচ্চশিক্ষার ক্ষেত্রে লর্ড কার্জনের অবদানগুলি আলোচনা করো। ভারতবর্ষের উচ্চশিক্ষার ক্ষেত্রে লর্ড কার্জনের অবদান হলো: 1. উচ্চশিক্ষার গুণমান বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ। 2. বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের পুনর্গঠন এবং আইনগত অধিকার দান। 3. বিশ্ববিদ্যালয়কে শিক্ষণধর্মী করা। 4. বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সীমানা নির্দিষ্ট করা, অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়গুলি ছিল কলকাতা, বম্বে এবং মাদ্রাস, সেগুলো কোথায় গিয়ে তাদের কতটুকু অঞ্চলের মধ্যে বিস্তার থাকবে সেই বিষয়ে আঞ্চলিক সীমানা করা। কঠোর ও নিয়মিত পরিদর্শনের ব্যবস্থা, পঠন পাঠন ঠিকমতো চলছে কিনা সেই বিষয়টি দেখা এবং পাঠ্যক্রমের পুনর্গঠন, পাঠ্যক্রমের ত্রুটি বিচ্যুতি দূর করে কেবলমাত্র বিশ্ববিদ্যালয়গুলিতেও কেবলমাত্র মুখস্থ বিদ্যার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, সেই জন্যে তারা পাঠ্যক্রমকে যথাযথভাবে পুনর্গঠিত করবে যাতে পাঠ্যক্রমটি ব্যবহারিক হয়ে ওঠে এবং আগামী ভবিষ্যতে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তারা যাতে শিক্ষার উন্নতির কাজে লাগতে পারে, শিক্ষাটি তাদের উন্নতির কাজে লাগতে পারে, দেশের উন্নতির কাজে লাগতে পারে, সরকারের উন্নতির কাজে লাগতে পারে, সেই দিকে লক্ষ্য রাখার জন্য পাঠ্যক্রমকেও পুনর্গঠন করার কথা বলা হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে, ভারতীয় শিক্ষা সংস্কারের ক্ষেত্রে লর্ড কার্জনের বিবিধ শিক্ষা সংস্কার সম্পর্কে লেখো। লর্ড কার্জন প্রাথমিক ও মাধ্যমিক উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ অবদান কেবল রাখেনি, সেই সাথে ভারতের শিক্ষার বিভিন্ন দিকের ওপর তার সংস্কার যথেষ্ট প্রশংসাযোগ্য ছিল। এগুলো হলো: 1. বৃত্তি ও কারিগরি শিক্ষার উপর গুরুত্ব আরোপ। আগে বৃত্তি ও কারিগরি শিক্ষার কথা বলা হলো, তার জন্য কিন্তু কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। 2 হচ্ছে শিক্ষার ও কৃষির উন্নতি সাধনের জন্য কৃষি বিদ্যালয় স্থাপন ও কৃষি গবেষণা কেন্দ্র গড়ে তোলা। 3 হচ্ছে আধুনিক ভারতীয় ভাষার উন্নতির সাধন করা।
4 হচ্ছে প্রাচীন ভারতের শিল্পকলা সংরক্ষণের ব্যবস্থা সত্যি প্রশংসাযোগ্য ছিল। এই গেল আমাদের 4টি স্তরে শিক্ষার ক্ষেত্রে লর্ড কার্জনের অবদান, যেগুলো আমরা দেখলাম। কিন্তু এই সব কিছুর মধ্যেও কিন্তু লর্ড কার্জনের শিক্ষানীতি সমালোচিত হয়েছে। তো এই শিক্ষা সংস্কার নীতি কেন সমালোচিত হয়েছে সেগুলো আমরা জানবো। ভারতীয় শিক্ষা সংস্কারের ক্ষেত্রে লর্ড কার্জন তার সময়কাল ছিল 1899 থেকে 1905। একদিকে যেমন কিছু গঠনমূলক পদক্ষেপ নিয়েছিলেন, অন্যদিকে তেমনই তার নীতিগুলি ছিল তীব্রভাবে সমালোচিত। 1. শিক্ষাকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার প্রবণতা। লর্ড কার্জন মনে করতেন শিক্ষা ব্যবস্থার উপর সরকারি নিয়ন্ত্রণ বাড়ানো জরুরি। এর ফলে এক বিশ্ববিদ্যালয় ও কলেজের স্বায়ত্তশাসন ক্ষুণ্ণ হয়। 2. শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্রিটিশ সরকারের আজ্ঞাবাহী প্রতিষ্ঠানে পরিণত হয়। তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি নিয়ন্ত্রণ বাড়ানো বলতে এক তো শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো সরকারি সেগুলো সরকারের অধীনে, সেই সাথে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি করা হলো বা ছিল, যাদেরকে যোগ্যতা বা মান দেওয়া হলো, তাদেরকেও কিন্তু সরকারি প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলির নিয়ম অনুযায়ী তারা যে ধরনের ব্যবহার আচরণ করে সেই ধরনগুলো যাতে তারা মেনে চলে তার উপর প্রবলভাবে জোর দেওয়া হলো। তা না হলে তাদেরকে মাধ্যমিক শিক্ষা বা অন্য শিক্ষাদানের অনুমোদন দেওয়া হতো না। তো এতে মুক্ত চিন্তা ও স্বাধীন যে বুদ্ধিবৃত্তিক বিকাশ সেটা বাধাগ্রস্ত হয়। সেই জন্য এই বিষয়টি সমালোচিত হয়েছে। 2 হচ্ছে বিশ্ববিদ্যালয় আইন 1904 একটি দমনমূলক আইন ছিল। কার্জনের সময় প্রণীত ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট 1904 ছিল সবচেয়ে বিতর্কিত এক। সেনেটের সদস্য সংখ্যা কমানো হয়, সরকারি মনোনীত সদস্যের সংখ্যা বাড়ানো হয় এবং শিক্ষক ও শিক্ষার্থীদের মতামতের মূল্য এখানে কিন্তু কিছুটা হলেও কমে যায়। এর ফলে এই আইন বিশ্ববিদ্যালয়কে জাতীয় চেতনা গঠনের কেন্দ্র না রেখে সরকারি নিয়ন্ত্রণের যন্ত্রে পরিণত করে। 3 নম্বর হচ্ছে জাতীয় শিক্ষার বিরোধিতা। লর্ড কার্জন বিশ্বাস করতেন যে শিক্ষা যেন সরকার বিরোধী চিন্তার জন্ম না দেয়। ফলে এক জাতীয়তাবাদী ছাত্র আন্দোলন দমন করা হয়, জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির ওপর নজরদারি বাড়ে। এর ফলে ভারতীয় জাতীয়তাবাদী নেতারা বলেন যে এই শিক্ষা কেবলমাত্র দাসত্বের হাতিয়ার বানিয়েছিলেন তিনি। পুরোপুরি সরকারের নজরদারির মধ্যে রেখে শিক্ষাদানের ব্যবস্থাটা চলত। নেক্সট হচ্ছে শিক্ষাকে অভিজাত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ রাখা। কার্জনের সংস্কার এক উচ্চশিক্ষার ওপর বেশি জোর, গণশিক্ষা ও প্রাথমিক শিক্ষা অবহেলিত। এখানে গণশিক্ষা ও প্রাথমিক শিক্ষা কেবলমাত্র স্বায়ত্তশাসন স্থানীয়ভাবে পরিচালিত হতো। সেখানে বিশেষ যে সরকারি নীতি সবসময় প্রয়োগ করা হতো, অনুদান দেওয়া হতো, তা কিন্তু নয়। ফলে গ্রামীণ ও দরিদ্র জনগোষ্ঠী শিক্ষার মূল স্রোত থেকে বঞ্চিত হয়। শিক্ষায় সামাজিক বৈষম্য আরো গভীর হতে থাকে। এরপরে ভারতীয়দের প্রতি অনাস্থা এবং ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি। কার্জনের শিক্ষানীতির ভিত ছিল এক ভারতীয়দের প্রশাসনিক ও বুদ্ধিভিত্তিক ক্ষমতার প্রতি অবিশ্বাস এবং শাসিত জাতি হিসাবে শিক্ষার সীমাবদ্ধ ব্যবহার। সমালোচকদের মতে এই মনোভাব শিক্ষা সংস্কারকে ঔপনিবেশিক শাসনের অস্ত্রে পরিণত করে। অর্থাৎ সব দিক থেকে কার্জন চেয়েছিল শিক্ষাকে রাজশক্তির হাতের মুঠোয় রাখে এবং এমন ধরনের শিক্ষা দেওয়া যাতে ভারতীয়রা ভারতবর্ষের বিষয়টিকে বুঝতেও না পারে এবং কেবলমাত্র ইংল্যান্ডে তাদের শাসন ক্ষমতাকে গুরুত্ব দেয়। হ্যাঁ, কিছু প্রশংসনীয় কাজ তো তারা করেছিল, ভারতীয় শিল্প ইত্যাদিকে সংরক্ষণ ইত্যাদি, কিন্তু এগুলো কেবলমাত্র আইওয়াসি ছিল। লর্ড কার্জন শিক্ষা সংস্কার ছিল কারিগরি দিক থেকে শৃঙ্খলাবদ্ধ কিন্তু আত্মিক ও জাতীয়তা চেতনা বিরোধী। তাই বলা যায় যে লর্ড কার্জনের শিক্ষা সংস্কার ভারতীয় শিক্ষাকে উন্নতি করেনি, বরং তাকে ঔপনিবেশিক শৃঙ্খলা আরও দৃঢ়ভাবে বেঁধেছিল।